রাইট, তো পূর্বের ক্লাসে আমরা যে বিষয়গুলি দেখেছিলাম আমাদের থিম ইনস্টল করা এবং কাস্টম থিম কিভাবে আমরা অন্যান্য ওয়েবসাইট থেকে ডাউনলোড করে, যেমন আমরা থিম ফরেস্ট থেকে থিম নিয়েছিলাম, ওইখান থেকে নিয়ে কিভাবে আমরা একটা থিমকে আপলোড করব। এবং নর্মালি দেখা যায় যে ক্লায়েন্টরা কী করে, তারা ওয়েবসাইট বানানোর পরে অথবা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আপনাকে বলতে পারে যে এই থিমটা তার পছন্দ হয়েছে সেটা লাগিয়ে দেওয়ার জন্য। তো আপনি সেটা কিভাবে আপলোড দিবেন এবং সেটাকে কিভাবে কাস্টমাইজ করবেন সে বিষয়গুলি আমরা দেখেছি। আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো আমরা প্লাগইনের বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, যে আমাদের কাস্টম প্লাগইন কিভাবে আপলোড করতে হবে এবং কাস্টম প্লাগইনের কাজগুলি কেমন হতে পারে। ওকে, তো এখানে আমাদের বিভিন্ন বিষয়গুলি, যেমন আমরা এখানে থিমের বিষয়টা দেখেছিলাম যে থিম আমরা চাইলে আমাদের ওয়েবসাইট থেকেও আমরা নিতে পারি। আমাদের যেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে বা ওয়ার্ডপ্রেসের যেই মেইন ডোমেইন আছে সেখান থেকেও আমরা নিতে পারি, অথবা আমরা থার্ড পার্টি যেমন থিম ফরেস্ট বা কোড ক্যানিয়ন এরকম টাইপের ওয়েবসাইটগুলি থেকেও আমরা পারচেস করে তারপরে আমরা ইউজ করতে পারি। ওকে, তো আমরা সরাসরি ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমাদের এই ছিল আমাদের ওয়েবসাইট। তো আমি ওয়েবসাইটে লগ ইন করে নিচ্ছি। ওকে, তাহলে আমাদের ওয়েবসাইটে লগ ইন হয়ে গেল। এবার আমি ড্যাশবোর্ডে চলে আসি। ওকে, তো আমরা কি করলাম, ড্যাশবোর্ডে চলে আসলাম। দেন আমরা যেভাবে আমরা থিম অ্যাড করি, যে থিমসে গিয়ে তারপর আমরা অ্যাড নিউতে গিয়ে অ্যাড করি, তেমনইভাবে আমরা কি করব, প্লাগইনসে চলে আসব। প্লাগইনসে এসে আমরা অ্যাড নিউতে চলে যাব। অ্যাড নিউতে আসলে আমরা এখানে নতুনভাবে প্লাগইন অ্যাড করার অপশন পাবো। তো এই প্লাগইনগুলি আমরা অলরেডি দেখেছি, তো আমরা কি করতে পারি, আমরা এখানে আপলোড ফাইলের মাধ্যমে ক্লিক করে আমাদের হাতে যদি কোনো প্লাগইন থাকে ডাউনলোড করা, সেগুলিকে আমরা এখানে আপলোড করতে পারবো। তো এখানে বিষয়টা হলো যে আপনাদের প্লাগইন নিজেদের কাছে থাকতে পারে, অথবা আপনারা কিনে নিতে পারেন, অথবা আপনারা কি করতে পারেন, সরাসরি ওয়ার্ডপ্রেস থেকে প্লাগইন নিতে পারেন। তো আমরা যে প্লাগইনগুলি দেখেছিলাম ওগুলি সব ফ্রি প্লাগইন। তো আমরা একটা প্রিমিয়াম প্লাগইন দেখি যেটা আসলে খুব বেশি জনপ্রিয়, যেমন এলিমেন্টর। আমরা যারা ওয়ার্ডপ্রেসে কাজ করি তারা এলিমেন্টর সম্পর্কে ভালো জানি। ওকে, জাস্ট এখানে কি করলাম, এলিমেন্টর লিখে সার্চ করলাম, দেন এখানে চলে আসছে। দেখেন 5 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন আছে এটাতে, মানে মোটামুটি 50 লক্ষ এর মতো ওয়েবসাইটে এটা রানিং আছে। ঠিক আছে, 50 লক্ষ ওয়েবসাইটের মতো রানিং আছে এর এই এলিমেন্টর এই প্লাগইনটা। তো আমরা কি করব, এটা আমাদের ওয়েবসাইটেও ইনস্টল করব এবং এই প্লাগইনটা কিভাবে কাজ করে সেটা একটু দেখব। তো আমরা ইনস্টল করে নিচ্ছি এটা। ওকে, ইনস্টল হয়ে গেল। দেন আমরা অ্যাক্টিভেটে ক্লিক করে দিই। ওকে, দেন আমাদের প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। তো আমরা বাকি কোনো কাজ না করে আমরা এগুলি সব কেটে দিচ্ছি। ওকে, তো এই প্লাগইনটা আসলে কিভাবে কাজ করে বা এটার কাজ কি? তো এটা নরমালি আপনার পেজ বিল্ডার, এটা একটা পেজ বিল্ডার। এটা আপনার পেজটাকে সাজিয়ে দেবে এবং পেজটাকে ডিজাইন করবে। কারণ পেজ কিন্তু যে কোনো কিছু হতে পারে, যেমন আমাদের এটা হলো হোম পেজ, এটা হলো আমাদের হোম পেজ। তো আমরা চাইলে কিন্তু এই পেজটাকেও ডিজাইন করতে পারি এই পেজ বিল্ডারটা দিয়ে। এই যে এখানে পেজটা আছে, যে এটা এখানে থাকবে, এটা এখানে থাকবে, এগুলোকে আমরা ডিজাইন করতে পারি আমাদের যে পেজ বিল্ডার আছে, পেজ বিল্ডারের মাধ্যমে। তো নর্মালি এলিমেন্টরটা ডিফল্ট পেজ হিসেবে কাজ করলো, এটা দিয়ে আপনি যে কোনো কাজই করতে পারবেন। এটা দিয়ে টেমপ্লেট বানাতে পারবেন, যে আপনি প্রতিবার পোস্ট করলে আপনার পোস্টটা কেমন হবে না হবে সব কিছু আপনি নিজের মতো করে বানাতে পারবেন। তো আমরা এখানে কিছু বেসিক বিষয় দেখে নিই যে এলিমেন্টরটা কীভাবে কাজ করে। আর আমরা জানি এলিমেন্টরটা একটা বেস্ট সেলার একটা প্লাগইন, এবং এটা মোটামুটি একদম টপ পজিশনে আছে, ওয়ার্ল্ডের টপ পজিশনে আছে এমন একটা প্লাগইন এলিমেন্টর। তো আমরা নিউজ পেপার 9 এটাও দেখেছিলাম যে এটা টপ রেটেড বা টপ সেলার একটা প্লাগইন এটা, এই জন্য আমরা ওটা দিয়ে কাজ করা দেখেছিলাম। তো আমরা আজকে যেটা দেখবো সেটা হলো এলিমেন্টরের যে বিষয়টা। আমরা নিউজ পেপারটাও দেখেছি, ওটা হলো থিমসের সেকশনে ছিল, এবং আজকের সেকশনটা হয়ে যাবে পুরোপুরি আমাদের প্লাগইনের সেকশন। আমরা কি সবাই শুনছি? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা আমাদের যে বিষয়টা সেটা হলো আমরা প্লাগইনটা ইনস্টল করেছি। আমরা ড্যাশবোর্ডে চলে যাই। দেন ড্যাশবোর্ডে আসার পরে আমরা একটু রিলোড দেই ড্যাশবোর্ডটাকে। ওকে, রিলোড দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে এলিমেন্টর একটা অপশন চলে এসেছে। এখানে একটা এলিমেন্টর অপশন চলে এসেছে এবং এটার মাধ্যমে আমরা বাকি এসেনশিয়াল কাজগুলো করতে পারি। এই টেমপ্লেট যে সেকশনটা আছে এটাও এলিমেন্টরের। তো আমরা এগুলিতে না গিয়ে আমরা কি করছি, সরাসরি আমরা পেজে চলে যাচ্ছি। আমরা চাইলে একটা পোস্টও ডিজাইন করতে পারবো। তো আমরা একটা পেজ ডিজাইন করা দেখি, যেহেতু আমরা জানি পোস্ট এবং পেজের যে লেআউটগুলি সবগুলি সেম। তো আমরা পেজে চলে যাচ্ছি, পেজে গিয়ে অ্যাড নিউতে চলে যাচ্ছি, মানে আমরা একটা নতুন পেজ অ্যাড করব। ওকে, তাহলে পেজের আমরা টাইটেল দিতে পারি যে কন্ট্যাক্ট আস। আচ্ছা, কন্ট্যাক্ট আস না দেই, আমরা এটা দিচ্ছি
অ্যাবোটাস পেজটা যেহেতু আমাদের বানানো হয়নি, আমরা অ্যাবোটাসটা দেই। ওকে, দিয়ে আমরা কি করতে পারি, নর্মালি এখানে পেজের অ্যাবাউট সেকশনটাকে এডিট করে আমরা পেজটাকে পাবলিশ করতে পারি। বাট আমরা এখন কি করব, এলিমেন্টরের সাহায্যে কাজটা করব। এলিমেন্টরের সাহায্যে করতে হলে কি করতে হবে, আমাদের উপরে দেখতে পাচ্ছি একটা অপশন চলে এসেছে যে এডিট উইথ এলিমেন্টর। ওকে, তাহলে আমরা এটাতে ক্লিক করব, তাহলে সে আমাকে কি করবে, এলিমেন্টরে নিয়ে যাবে। অলরাইট, তাহলে সে কি করেছে, আমাকে এলিমেন্টরের যে প্লাগইন পেজ আছে এবং প্লাগইন দিয়ে এডিট বা কাস্টমাইজের যে সেকশনটা আছে সেখানে নিয়ে এসেছে। তো আমি এটার মাধ্যমে কি করব, এখানে আমার এই পেজটাকে আমি ডিজাইন করব। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি অপশন আছে, এই পাশে অনেকগুলি অপশন আমরা দেখতে পাচ্ছি। তো যদিও এখানে সবগুলি অপশন নেই, কারণ আমরা জানি যে এটা একটা প্রিমিয়াম প্লাগইন, মানে এখানে কিছু ফিচার আছে যেগুলি প্রিমিয়াম ইউজারদের জন্য এবং কিছু আছে যারা ফ্রিতে ইউজ করছে তাদের জন্য। তো আমরা যেগুলি ইউজ করছি সবগুলি ফ্রিতে ইউজ করছি, আর আমরা যদি প্রিমিয়ামগুলি চাই তাও পারবো, সেটা হলো আমাদের প্রিমিয়াম প্লাগইন কিনে নিতে হবে। আমি আপনাদের প্রিমিয়াম প্লাগইন, এই এলিমেন্টর প্রিমিয়াম প্লাগইনটা আপনাদের ড্রাইভে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে প্রিমিয়াম প্লাগইনটা ইউজ করতে পারবেন। ওকে, তো এখান থেকে আমরা কি করছি, একটা হেডিং নিয়ে নিচ্ছি এবং এই হেডিংটাকে এখানে দিয়ে দিচ্ছি এবং হেডিংটার নাম দিচ্ছি আপনার যে অ্যাবাউট আস অথবা অ্যাবাউট আওয়ার কোম্পানি। ওকে, তো এটাকে আমি মাঝামাঝি করে দিচ্ছি এবং এটার সাইজ যদি ছোট বড় করতে চান তাহলে এই যে এখান থেকে ছোট বড় করতে পারবেন, আপনারা কালার চেঞ্জ করতে চাইলে সেটাও পারবেন, এই যে স্টাইলে চলে আসবেন, এসে কালার চেঞ্জ করতে চাইলে কোন কালার দিতে চান সেই কালার দিয়ে দিতে পারবেন। তো এগুলি টোটালি আপনাদের উপরে যে আপনারা কি কালার ইউজ করবেন না করবেন এগুলি নিজেদের উপর। তো আমি এখানে এই কালারটা দিয়ে দিচ্ছি। দেন আমরা যদি আবার কম্পোনেন্টে চলে আসি বা কন্টেন্টে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে অ্যাবাউট আওয়ার কোম্পানি, এটাকে আপনি লিঙ্ক আপ করে দেবেন কিনা। যেমন আপনি চাইলে এটার ভিতরে একটা লিঙ্ক ইউআরএল পেস্ট করে দিতে পারেন, যাতে করে কি হবে, অ্যাবাউট আস বা অ্যাবাউট আওয়ার কোম্পানিতে ক্লিক করলে একটা লিঙ্কে চলে যাবে, সেটা মানে যে লিঙ্কটা দিয়ে দিবেন ওই লিঙ্কে সে চলে যাবে। ওকে, তো আমি এখানে আর কিছু দিচ্ছি না, আমি নিচের যে বক্সটা আছে সেখানে আবার কিছু অ্যাড করে নিচ্ছি। ওকে, তো এখানে আমি কি অ্যাড করছি, একটা ইমেজ অ্যাড করে নিচ্ছি অথবা একটা লেআউট আগে অ্যাড করে নিই। যেমন আমরা এখানে একটা সেকশন অ্যাড করি, দুইটা সেকশন অ্যাড করলাম এবং এখানে আপনি চাইলে বেশিও অ্যাড করতে পারবেন। আমি জাস্ট দুইটা সেকশন অ্যাড করলাম। এবার দুইটা সেকশনের ভিতরে আমি কি করব, ইমেজ অ্যাড করব, একটার ভিতরে আমি ইমেজ অ্যাড করলাম, আরেকটার ভিতরে আমি টেক্সট অ্যাড করব, তাহলে আমি এখানে কিছু ডামি টেক্সট নিয়ে নিই। ওকে, তাহলে আমি এখানে কিছু ডামি টেক্সট নিয়ে নিচ্ছি। ওকে, তাহলে এই টেক্সটগুলি নিয়ে নিলাম, দেন আমি একটা ইমেজ নিয়ে নিই। ওকে, তো আমি এখান থেকে একটা যে কোনো একটা ইমেজ নিয়ে নেই যেটা আমরা ওখানে ইউজ করব। ওকে, এই ইমেজটা নিয়ে নিচ্ছি। ওকে, রেজুলেশন ভালো না এটা। ওকে, তাহলে আমরা কি করলাম, একটা ইমেজ ডাউনলোড করে নিলাম এবং এই জায়গাটায় কি করব, আমরা ইমেজটা আপলোড দেব। তার জন্য এখানে ক্লিক করব, দেন আমাদের ইমেজটা কোথায় থাকবে এখানে ক্লিক করে আমরা আপলোড ফাইলসে যাব, সিলেক্ট ফাইলস, দেন আমরা ওই ইমেজটাকে সিলেক্ট করে দেব, দেন ওটা আপলোড হয়ে যাবে। ওকে, আপলোড হয়ে গেল, দেন ইনসার্ট মিডিয়া, তাহলে আমাদের ইমেজটা এখানে অ্যাড হয়ে গেল। এটার আপনি ডাইমেনশনটা চেঞ্জ করতে পারবেন, যে লার্জ আছে, এখানে সাইজ দেওয়া আছে, এই সাইজগুলি অনুযায়ী আপনি আপনার ইমেজের সাইজটা পরিবর্তন করতে পারবেন। তো আমি এখানে এটাকে থাম্বনেইল সাইজ অথবা লার্জ করে দিচ্ছি বা মিডিয়াম লার্জ। ওকে, আমরা এখান থেকে কিছু টেক্সট কমিয়ে দিই, তাহলে এটা আমাদের ছবির সাথে মিলে যাবে। ওকে, তাহলে এই হলো আমাদের দুইটা সেকশন আমরা এখানে অ্যাড করলাম। এবার যদি চাই যে নিচে আমরা আরো কিছু অ্যাড করব, আমরা যদি চাই নিচে আরো কিছু অ্যাড করব, যেমন কি অ্যাড করতে পারি, একটা বাটন অ্যাড করতে পারি, একটা ভিডিও অ্যাড করতে পারি, ডিভাইডার অ্যাড করতে পারি, স্পেসার অ্যাড করতে পারি, আইকন, অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি, এগুলি যে কোনো একটা আমরা এখানে অ্যাড করতে পারি। তো আমরা এখানে একটা ইমেজ ক্যারাসেল অ্যাড করি এবং এখানে কিছু ইমেজ আমরা সিলেক্ট করে দেই। এখান থেকে আমরা কিছু ইমেজ সিলেক্ট করে দিই, যেমন এই ইমেজগুলি আমাদের আগে আপলোড করা ছিল, এই ইমেজগুলিকে আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি।
তো ইমেজগুলি সিলেক্ট করে কি করছি, ইনসার্ট নিউ গ্যালারি দিয়ে দিচ্ছি, দেন ইনসার্ট গ্যালারি। তাহলে কি হবে, ইমেজগুলি আমার এখানে গ্যালারিতে অ্যাড হয়ে গেল। এখন আমার এখানে ক্যারাসেল পোস্ট আমরা ফেসবুক মার্কেটিংও দেখেছিলাম, তো এখানে আপনি চাইলে এটার পরিবর্তন করে দিতে পারবেন যে স্টাইলটা কেমন হবে, যে ইমেজ স্ক্রেচ হবে কিনা। ইমেজ স্ক্রেচ দিয়ে দিলে এগুলি দেখা যাবে সামনের দিকে জুম হয়ে চলে আসবে। আমরা নো দিয়ে দিচ্ছি। এরোজ ডট দেওয়া আছে, যে ডট এখানে ডট এবং এরোজ দেওয়া আছে। আপনি যদি শুধু ডট চান তাহলে শুধু ডট থাকবে, অথবা নাম চাইলে নাম থাকবে, এরো চাইলে শুধু এই যে ডানে বামে যে এরোগুলি আছে এই এরোগুলি থাকবে। তো আমরা এরোজ এবং ডট দুটোই দিয়ে রাখি। ওকে, লিঙ্ক দিবেন কিনা, তো লিঙ্ক এখানে দেওয়া নেই। তো আমরা এখানে স্লাইড শো এটাকে ডিফল্ট করে দিতে পারি, অথবা এই যে স্টাইলটা দেখতে পাচ্ছি এখানে আমরা 10 দিয়ে দিলে 10 হয়, এটা 10 দেখা যাবে, 5 দিলে 5 দেখা যাবে, আমরা 2 দিলে 2টা দেখা যাবে। তো ওইরকম আমরা ডিফল্ট দিয়ে দিচ্ছি, তাহলে এটা ডিফল্ট যেটা আছে সেটাই দেখা যাবে। তো ডিফল্ট স্লাইড শো এটা। তারপর এখানে স্লাইড স্ক্রল, এগুলো আপনারা নর্মালি একটা একটা নেড়ে নেড়ে দেখতে পারবেন। তো আমি এখানে বাকি বিষয়গুলোতে যাচ্ছি না, আপনারা সাইজ ছোট বড় করতে পারবেন আপনাদের যে আইকনটা আছে সেটার। তো আমি এখানে কি করছি, জাস্ট ইমেজটাকে ইমেজ স্পেস দেওয়া আছে এখানে, আমি জাস্ট এটাকে সেভ করে দিচ্ছি, আর কিছুই করছি না। জাস্ট এখানে রেখে আমি বাকি কিছু এলিমেন্ট আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ওকে, এখানে আর কিছু কি এলিমেন্ট আছে, যেমন এখানে বাটন আছে, স্পেসার আছে, ডিভাইডার আছে। আমরা এখানে ম্যাপ অ্যাড করতে পারি, ইমেজ বক্স, আমরা এখানে রেটিংটা অ্যাড করে দিই। আমরা যদি একটু রেটিং অ্যাড করি তাহলে রেটিংটা এতটুকু অ্যাড হলো। আমরা এটাকে একটু বড় করার চেষ্টা করি, আমরা সাইজটাকে একটু বড় করে দেই। ওকে, অলরাইট। তো আমরা এখানে দেখা যাচ্ছে রেটিং স্কেল হলো 5, মানে 5 স্টার। 5 স্টার থেকে আপনি কত স্টার দিবেন না, তো আমি মনে করেন যে এখানে 4.5 দিলাম, তাহলে দেখা যাবে 4.5 এখানে হয়ে গেল স্টার। আপনি যদি এটাকে 3.5 দেন তাহলে 3.5 হবে, আপনি যদি 3 স্টার দেন তাহলে 3 স্টারই হবে। তো এরকমভাবে আপনারা কী করতে পারবেন, স্টারগুলি দিতে পারবেন। আপনি যদি 3.7 দেন তাহলে 3.7ই হবে, স্টারটাও এভাবেই আপনার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমি এখানে এতটুকুই রাখলাম। দেন আপনারা বাকি যে কালার আছে বা অন্যান্য বিষয়গুলো আছে এগুলো পরিবর্তন করতে চাইলে। একটা কোশ্চেন ছিল, জি এখানে কি ইমেজের উপর লিংক দেওয়া যাবে? হ্যাঁ, যাবে। আপনারা যে ইমেজের উপর লিঙ্ক দিতে চান আপনি সেটা করে দিতে পারবেন। এই যে ইমেজটাকে ধরবেন, দেন এখানে দেখেন আপনাদের লিঙ্কের অপশন আছে। ওকে, এটা না, এটা তো আমরা স্লাইড শো এড করেছি যে এই ইমেজের উপরে। ওকে, এলিমেন্টর থেকে মেবি ওটা পসিবল না, না লিঙ্কের অপশন দেখা যাচ্ছে আছে যে কাস্টম ইউআরএল। ঠিক আছে, কাস্টম ইউআরএলে চলে আসলে এখানে ইমেজের ভিতর লিঙ্ক দিতে পারবেন, যাতে করে কি হবে আপনার এই ইমেজটার উপরে ক্লিক করলে ওটা একটা লিঙ্কে চলে যাবে। ওকে, তো আমরা যেটা দেখছিলাম যে আমরা এখানে একটা বাটন অ্যাড করব বলেছি, তো একটা বাটন নিয়ে আসি আমরা। ওকে, একটা বাটন নিয়ে আসতে পারি। তো বাটনটা আনলে দেখা যাচ্ছে আমার এক সাইডে চলে আসছে বাটনটা। আমি বাটনটাকে কেটে দিয়ে আমি এখানে একটা সেকশন নিয়ে আসি। ওকে, সেকশন এখানে নিয়ে আসলাম। দেন আমরা এই সেকশনটাকে যতটুকু আছে ততটুকুই থাকুক। ওকে, তো আমরা কি করব, এই সেকশনটার ভিতরে আমরা কিছু এলিমেন্ট নেব। যেমন আমরা প্রথমে নিচ্ছি বাটনটা এক পাশে নিয়ে নিচ্ছি, এটাকে এই পাশে নিয়ে নিচ্ছি, এবং আমরা কিছু লিস্ট নিয়ে নিচ্ছি, লিস্টগুলিকে এ পাশে নিয়ে নিচ্ছি। ওকে, তো এরকমভাবে আপনারা কি করতে পারবেন, লিস্টের আইটেমগুলি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এখানে চাইলে আপনারা আইকনও ইউজ করতে পারবেন, ইমেজ ইউজ করতে পারবেন। এই যে এই আইকনগুলিকে আপনারা পরিবর্তন করে দিতে পারবেন। তো এগুলি পুরোপুরি নিজেদের উপরে, যে আপনি এখানে কিভাবে সাজাবেন এই পেজটা, এই পুরো বিষয়টাই আপনার উপরে। এবং আপনি চাইলে এখানে যে প্রিমিয়াম এলিমেন্টগুলি আছে সেই এলিমেন্টগুলি ইউজ করতে পারবেন। ওইগুলি তো আমরা দিয়ে দিব, আপনাকে প্রিমিয়াম এলিমেন্টগুলি দিয়ে দিব। আপনারা প্রসেস বার অ্যাড করতে পারেন, যাতে করে প্রসেস বার এখানে অ্যাড হবে। আপনি চাইলে একাধিক প্রসেস বার অ্যাড করতে পারেন, যেমন এখানে আরও যদি প্রসেস বার অ্যাড করি, প্রসেস বার আরও অ্যাড করলেন, তো আপনি এই প্রসেস বারের ভিতরে মাই স্কিল এটাকে দিলেন আপনি সাপোজ যে ডিজিটাল মার্কেটিং, দেন এটার প্রসেস বার আপনি দিলেন যে আপনার 79% আছে। মাই স্কিল এটার ভিতরে দিলেন আপনি যে ওয়ার্ডপ্রেস, এটাকে দিলেন আপনি যে 60% আছে। তো এরকমভাবে আপনি এগুলিকে পরিবর্তন করতে পারবেন, এগুলোকে নর্মালি পরিবর্তন করতে পারবেন। এই যে ভিতর ওয়েব ডিজাইনারের যে পেজ হোল্ডারটা আছে, পেজ হোল্ডারটাকেও দিতে পারবেন। যে আবার এটাকে যদি ডিজিটাল মার্কেটিংয়ে দিতে চান,
ডিজিটাল মার্কেটিংয়ে চলে আসবে, কোনো সমস্যা নেই। তো এগুলিকে নর্মালি নিজেদেরকে কাস্টমাইজ করতে হবে, এই বিষয়গুলি যতগুলি আছে সবগুলি নিজেদেরকেই কাস্টমাইজ করতে হবে। এবং এখানে যে অপশনগুলি আছে সেই অপশনগুলিকে একটু ঘেটে দেখতে হবে। এখানে অনেক অপশন কিন্তু আছে, এখানে অনেক অপশন আছে, এগুলো আপনারা একটু নেড়ে চেড়ে দেখবেন, অনেকগুলো অপশন আছে। এখানে ডিভাইডার যদি শেষ করে দিতে চান, যে ডিভাইডার দিয়ে দিবেন, তাহলে কি হবে, একটা স্পেস বা ডিভাইড পড়ে যাবে এখানে, মানে এটা ক্লোজ হয়ে গেল। এটা আপনি চাইলে ছোট বড় করে নিতে পারবেন, মিডলে নিয়ে আসতে পারবেন। এলিমেন্ট অ্যাড করতে চাইলে এলিমেন্টও অ্যাড করতে পারবেন। এখানে এখানে আরও অনেক এলিমেন্ট আছে, আপনারা যে এলিমেন্ট অ্যাড করতে চান সেটা এখানে অ্যাড করে দিতে পারবেন। তো আমি এখানে জাস্ট এক্সাম্পল একটা কিছু অ্যাড করে দিচ্ছি, যে আমাদের পেজ শেষ হয়ে গিয়েছে এরকম কিছু। ওকে, এখানে অনেক আইকন দেখা যাচ্ছে, আমি এখান থেকে যে কোনো একটা নিয়ে নিচ্ছি, এটাই নিয়ে নিচ্ছি। ওকে, তো আপনারা এইভাবে চাইলে এখানে যে কোনো আইকন আপনাদের যেটা পছন্দ বা যেটা স্যুট করে আপনাদের পেজের সাথে সেটা আপনারা এখানে লাগিয়ে দিতে পারবেন। তো লাগিয়ে তারপর আপনি কি করবেন, নর্মালি পাবলিশ করে দেবেন পেজটা। ওকে, পেজটা পাবলিশ হয়ে গিয়েছে। তো আমরা যদি একটু পেজটা দেখতে চাই তাহলে হ্যাভ এ লুকে ক্লিক করলে আপনারা পেজটা দেখতে পারবেন যে কেমন ডিজাইন করেছেন। এই যে পেজটা চলে আসবে, এই পেজটা আমরা বানিয়েছি। তো এখানে আমরা চাইলে কিন্তু আরও বাকি কাজও করতে পারি, যেমন আমরা এই ইমেজটাকে উপর ক্লিক করে আমরা ইমেজটার উপরে কি করতে পারি, একটা অ্যানিমেশন দিতে পারি। কিভাবে অ্যানিমেশন দিতে পারি, আমরা অ্যাডভান্সে চলে আসবো, অ্যাডভান্সে আসার পর আমরা মোশন ইফেক্টে আসবো। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলি অ্যানিমেশন ইফেক্ট আছে। তো আমরা যদি এখানে ফেড ডাউন দেই তাহলে এইভাবে আসবে, আমরা যদি ফেড রাইট দেই তাহলে এইভাবে আসবে। আমাদের প্রত্যেকটা অপশন আমরা একটু নাড়াচাড়া করে দেখবো, দেন আমরা বিষয়গুলিতে আরও ক্লিয়ার হয়ে যাব। তো আমি এখানে এটাতে এরকম দিলাম, আমরা টেক্সটের ভিতরে একটা অ্যানিমেশন দিয়ে দিই, যেমন মোশন ইফেক্টে এসে আমরা টেক্সটের ভিতরে ফেড ইন দিয়ে দিলাম। দেন অ্যাবাউট আওয়ার কোম্পানি, এটার ভিতরে আমরা একটা মোশন ইফেক্ট দিয়ে দিই, ফেড ডাউন। দেন আমরা এটাতেও দিতে পারি। এর তো আরও অপশন আছে, এগুলি আপনারা একটু নেড়েচেড়ে দেখবেন, এগুলি নাড়লে আরও ভিতরে অনেক অপশন পেয়ে যাবেন আপনারা। আমরা জাস্ট বেসিক বিষয়গুলিকে একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, তো সবগুলির উপরে আমি একটা ইফেক্ট দিয়ে দিচ্ছি। আপনারা মিলিয়ে দেবেন যেটা আপনাদের ওয়েবসাইটের জন্য সুন্দর হয়। তো আমি জাস্ট এখানে একটা করে দিয়ে দিচ্ছি, আর বেশি কিছুই না, শুধুমাত্র বোঝার জন্য কোনটার সাথে কোনটা মিলছে বা না মিলছে সেগুলো কোনোটাই যাচাই করছি না। তো জাস্ট এতটুকু দিয়ে কি করলাম, আমি এটা আপডেট করে দিচ্ছি। আপডেট করে আমি আমার পেজটাকে রিলোড দিচ্ছি। দেন দেখা যাচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট আসার আগে একটা অ্যানিমেশন হয়েছে। আমরা নিচের দিকে গেলেও দেখা যাবে প্রত্যেকটা অ্যানিমেশন আকারে আসতেছে, প্রত্যেকটা একটা ইফেক্ট বা প্রত্যেকটার জন্য একটা স্লাইড শো এরকম টাইপের একটা বিষয় আসতেছে। তো আমরা এই বিষয়গুলি কী করতে পারবো, খুব সহজে আমরা অ্যানালাইজ করতে পারবো। এবং যে বিষয়গুলি এখানে আছে যেগুলো আমরা দেখলাম, এর বাহিরে যে বিষয়গুলি আছে সেগুলিকে আমরা একটু প্র্যাকটিস করব, তাহলে ওইখানে আরও কিছু এলিমেন্ট আছে সেগুলোকে আমরা এক্সপ্লোর করতে পারবো। ওকে, এলিমেন্টারি যে বিষয়গুলি দেখলাম আমরা, সেগুলিকে আমরা সবাই করতে পারবো। জি ভাইয়া। ওকে, তাহলে এলিমেন্টর দিয়ে আমরা সবাই পেজ বিল্ড করতে পারবো। তো এখানে আমরা যদি আমাদের প্লাগইনে চলে যাই, আমরা এটাকে কেটে দেই। ওকে, প্লাগইনস আসার পর আমরা এখানে অনেকগুলো অপশন পাবো। যেমন আমাদের দেখেন এখানে আমাদের এই 2-1 দিনের ভিতরে আমাদের এগুলি আপডেট চলে এসেছে, যে W3 টোটাল কেস এটার ভিতরে কিছু আপডেট এসেছে, এবং করোনা লাইভ আপডেট বাংলাদেশ এটার ভিতরেও আপডেট এসেছে। এখন আপডেটগুলি কি এসেছে আপনি ডিটেলস দেখতে চাইলে এখানে দেখতে পারবেন যে এই করোনা লাইভ আপডেট বাংলাদেশ এটার ভিতরে কি আপডেট এসেছে। তো এরা বলে দিচ্ছে যে এখানে এপিআই আপডেট করেছে, ডাটা ফিক্স করেছে, কোড অপটিমাইজ করেছে, ফাস্টার এপিআই এগুলি আপডেট করেছে, সে আপনাকে বলে দিবে লাস্ট যে আপডেটগুলি এসেছে সেখানে কি আপডেটগুলি এসেছে। তো আপনার যদি মনে হয় যে না ওই আপডেটটা আপনি ইনস্টল করবেন বা আপনার যেই প্লাগইনটা আছে সেটার উপর অ্যাপ্লাই করবেন, তাহলে কি করবেন, ইনস্টল আপডেট নাও ক্লিক করবেন, অথবা এখানে আপডেট নাও ক্লিক করলেই এটা আপডেট হয়ে যাবে অটোমেটিকলি। নিচেরটাকে আমরা আপডেট করে দিই। ওকে, তাহলে আমাদের দুইটা প্লাগইনে কি হলো, আপডেট হয়ে গেল। তো আমরা অ্যাড নিউতে চলে যাই। অ্যাড নিউতে যাওয়ার পরে আমরা পপুলারে চলে আসব, এবং পপুলারে আসার পরে দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলি প্লাগইন এখানে আছে। এই প্লাগইনগুলি কি হলো, এগুলি পপুলার প্লাগইন বা এগুলি ম্যাক্সিমাম মানুষ ইউজ করছেন, এগুলি ওয়ার্ডপ্রেসের ভিতরে ম্যাক্সিমাম মানুষ ইউজ করছেন। তো এখানে দেখতে পাবো আমাদের অনেক প্লাগইন আমাদের হয়তো বা প্রয়োজন হতে পারে,
এখানে অনেক প্লাগইন আমাদের প্রয়োজন হতে পারে, এগুলিকে আমরা কখনো যদি প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে নিয়ে নিব। তো আমরা নর্মালি যে বিষয়টা দেখার জন্য এখানে এসেছি সেটা হলো আমাদের আমরা জেটপ্যাক ইনস্টল করব। জেটপ্যাকটা এখানে আছে কিনা আমরা সার্চ করে নিলেও পেয়ে যাব। ওকে, এখানে আছে, এই যে জেটপ্যাক এখানে আছে। আমরা জেটপ্যাকটাকে ইনস্টল করব। এখন জেটপ্যাকটা আসলে কি কাজ করে, ওয়েট আ সেকেন্ড। অলরাইট, আমরা আছি সবাই। জি ভাইয়া আছি। জি ভাইয়া জি ভাইয়া ওকে, তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, আমরা জেটপ্যাক নিয়ে আলোচনা করছিলাম। তো এই জেটপ্যাকের যে বিষয়টা সেটা হলো আমাদের নর্মালি আমাদের সবার প্রয়োজন হবে না, এবং এটাতে আমরা ইউজ করতে গিয়ে আমাদের অনেকের অনেক প্রবলেমও হবে। এখন জেটপ্যাকটা আমরা কেন ইউজ করতে পারি? জেটপ্যাকটা ইউজ করতে পারি এই জন্য যে আমাদের সাইটে কয়জন ভিজিটর আসতেছে, আমাদের ওয়েবসাইটে কোন দেশ থেকে কোন ভিজিটরটা আসতেছে, আমাদের ওয়েবসাইটে কোন পেজটাতে কোন ভিজিটরটা কতক্ষণ সময় অপেক্ষা করতেছে, এবং কোন লিংকের থ্রুতে এসেছে। যে আমাদের ওয়েবসাইটে যে ভিজিটরটা আসলো সেটা কি ফেসবুক থেকে এসেছে, নাকি গুগল থেকে এসেছে, নাকি অন্য কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থেকে এসেছে। ঠিক আছে, তো এই বিষয়গুলিকে আমরা ট্রেস করতে পারবো আমাদের জেটপ্যাকের মাধ্যমে। এছাড়াও জেটপ্যাক কি করে আপনার সাইটের কিছু সিকিউরিটি দেয়। জেটপ্যাক আপনার সাইটে কিছু সিকিউরিটি দিবে, যেমন আপনার ওয়েবসাইটে যদি কোনো একটা আইপি থেকে বারবার লগ ইন করার চেষ্টা করা হয়, মানে ভুল পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন করার চেষ্টা করে, তাহলে আপনার জেটপ্যাক কি করবে, ওই আইপিটা ব্লক করে দিবে। আপনার ওই আইপিটা ব্লক করে দিবে এবং ওই আইপি দিয়ে আপনার ওয়েবসাইটটা আর ব্রাউজ করা যাবে না। মোট কথা, কোনো হ্যাকার যদি আপনার ওই ওয়েবসাইটটাতে অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করে এবং কয়েকবার যদি সে ভুলভাবে ট্রাই করে, তাহলে কি করবে, ওই হ্যাকারের আইপিটা সে ব্লক করে দিবে এবং ওই আইপি থেকে আপনার ওয়েবসাইটটা আর ব্রাউজ করা যাবে না। তো নর্মালি দেখা যায় নিজেদের উপর এটা অ্যাপ্লাই হয়ে যায়। অনেকে জেটপ্যাক ইনস্টল করে, তখন ওই অ্যাডমিনেই এটার অ্যাক্সেস নিতে পারে না। ওই অ্যাডমিনই কি করে, এটার অ্যাক্সেস নিতে পারে না। তো এটা একটু প্রবলেমও হয়ে যায় অনেক সময়। তো জেটপ্যাকটা আমি সবাইকে প্রথমে ইনস্টল করতে বলবো না, বাট নর্মালি আপনারা যখন আপনাদের ওয়েবসাইটটাতে ট্রাফিক বেড়ে যাবে এবং আপনাদের ওয়েবসাইটটাতে একটা স্থিতিশীল কিছু বিষয় দরকার, যেমন এখানে সিকিউরিটির কিছু বিষয় আছে, আপনার যেই ওয়েবসাইটের যেই কন্ট্রিবিউটররা আছেন, ম্যানেজাররা আছেন, তাদের কিছু বিষয় আছে, তখন আপনারা কী করবেন, জেটপ্যাকটা ইনস্টল করে নেবেন এবং আপনাদের সাইটের যেই ভিজিটরগুলি আছে সেগুলিকে ট্রেস করবেন, এই বিষয়গুলির উপর একটু নজর দেবেন। তো আমরা এখানে কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো আমাদের অ্যাডসেন্স। আমরা অ্যাডসেন্স নিয়ে কাজ করব এবং আমরা বলেছিলাম যে আমাদের ওয়েবসাইটে অ্যাডসেন্স কানেক্ট করতে হবে। ওকে, তো এই অ্যাডসেন্সের জন্য আমাদের কি করতে হবে, আমাদের ওয়েবসাইটটা সম্পূর্ণভাবে প্রস্তুত থাকতে হবে। মোট কথা, আপনার ওয়েবসাইটটা বানানো হয়ে গেলেই, মানে মোট কথা ডোমেন হোস্টিং লাগানোর পরেই কিন্তু আপনি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, এবং আপনার ওয়েবসাইটে 10টা-20টা কন্টেন্ট থাকলেই কিন্তু আপনি অ্যাডসেন্সে অ্যাপ্লাই করতে পারবেন না। অবশ্যই আপনার ওয়েবসাইটটা প্রফেশনাল হতে হবে। এখানে কিছু বিষয় আছে, এই বিষয়গুলো আমাদের অবশ্যই মনোযোগ সহকারে জানতে হবে এবং বুঝতে হবে যে অ্যাডসেন্সটা কিসের উপর নির্ভর করে। আমি বলেছিলাম যে 7 দিনেও অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিয়েছি, আবার অনেকে 3 মাস বসে আছে কিন্তু অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পায় না। এখানে কিছু ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টরগুলি আমাদের জানতে হবে, বুঝতে হবে, নতুবা অ্যাডসেন্সের জন্য আমাদের সাইট পুরোপুরি রেডি আছে কিনা সেটা আমরা নিজেরাই বুঝতে পারবো না। তো এখানে কিছু বিষয় আছে যে বিষয়গুলি আমরা একটু বোঝার চেষ্টা করি। অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য আপনার ওয়েবসাইটটা অবশ্যই সম্পূর্ণভাবে সাজানো থাকতে হবে। এখন সাজানো বিষয়টার ভিতরে কি কি বিষয় আছে, যেমন আপনার ওয়েবসাইটের ডিজাইনটা হতে হবে খুবই একটা ফর্মাল ডিজাইন, মানে একদম আহামরি কিছু না হলেও হবে, কিন্তু একটা ফর্মাল ডিজাইন হতে হবে যে এটা আসলে সব কিছু গুছানো আছে, যেমন ক্যাটাগরিগুলো গুছানো আছে, ওইটাতে কিছু মেনু অ্যাড করা আছে, এবং ওই মেনুগুলির নিচে আপনার কোনো একটা স্লাইডার বা টিকার বা মোট কথা সিকোয়েন্স অনুযায়ী সব কিছু সাজানো আছে। আপনার ওয়েবসাইটের লোগো যেন মাঝখানে না থাকে, অথবা আপনার ওয়েবসাইটে যেন অ্যাড পাবলিশ করার জন্য রেডি থাকে। আর এই জন্যই নিউজ টাইপের ওয়েবসাইটগুলি কি হয়, একটু দ্রুত অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেয়ে যায়। ঠিক আছে, কারণ ওইগুলিতে নর্মালি অ্যাড স্লটগুলি খুব সুন্দরভাবে সাজানো থাকে, এবং অ্যাড স্লটগুলির কারণে কি হয়, অ্যাডগুলিও রেসপন্সিভভাবে গুগল প্রোভাইড করতে পারে। তো নর্মালি দেখা যায় আপনার ওয়েবসাইটটা সম্পূর্ণভাবে প্রথমে সাজানো থাকতে হবে, যদি এটা খুব বড় একটা ইস্যু না যে আপনার ওয়েবসাইটটা কীভাবে ডিজাইন করবেন, এটা খুব বড় কোনো ইস্যু না, কিন্তু নর্মালি আপনার ওয়েবসাইটটা যদি সুন্দরভাবে সাজানো থাকে তাহলে দেখা যায় অ্যাডসেন্সটা খুব সহজে পাওয়া যায়। তারপর যে বিষয়গুলি আমাদের মাস্ট বি মাথায় রাখতে হবে, সেই বিষয়গুলি হলো আমাদের ওয়েবসাইটে কোনো কপিরাইট পোস্ট করা যাবে না, কোনো কপিরাইট কন্টেন্ট পোস্ট করা যাবে না যেটা অন্য কোনো ওয়েবসাইটের কন্টেন্টের সাথে মিলে যায়। ওকে, তারপরে যে বিষয়টা সেটা হলো আমাদের ওয়েবসাইটে অ্যাবাউট আস পেজটা থাকতে হবে, এবং কন্ট্যাক্ট আস পেজটা, এটা ম্যান্ডেটরি না, কিন্তু কন্ট্যাক্ট আস পেজটা থাকলেও ভালো। আপনার ওয়েবসাইটে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এই পেজটা থাকতে হবে। তারপরে সেটা আরেকটা পেজ হলো টার্মস অ্যান্ড কন্ডিশন অথবা প্রাইভেসি অ্যান্ড পলিসি।
ঠিক আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন এবং প্রাইভেসি পলিসি একসাথে রাখতে পারেন, অথবা প্রাইভেসি অ্যান্ড পলিসি এই পেজটা মাস্ট বি রাখতে হবে। আমি আবারও বলে নিচ্ছি, প্রাইভেসি অ্যান্ড পলিসি, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস কোনো ডিজাইন ছাড়াও অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পায়, কিন্তু সেগুলো হলো ঝড়ে বক মরার মতো। ঠিক আছে, ঝড়ে বক মরেছে এরকম কোনো অপশান। তো আমরা ওই হাজারে একটা ওয়েবসাইট অ্যাডসেন্স পাবে এরকম কোনো অপশানে যেতে যাচ্ছি না। আমরা যেতে চাচ্ছি যে আমি ওয়েবসাইট অ্যাপ্লাই করবো 99% অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেয়ে যাব, এরকম অপশানে যেতে চাচ্ছি। সুতরাং এই বিষয়গুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে অ্যাডসেন্স দেওয়ার আগে গুগলের রিভিউয়াররা কী কী বিষয় রিভিউ করে। তাহলে আমরা ওই বিষয়গুলি যদি ফুলফিল করে ফেলি তাহলে আমাদের অ্যাডসেন্স অ্যাপ্রুভাল হয়ে যাবে, খুবই কমন বিষয় এটা। তাহলে আমরা যে বিষয়গুলি জানলাম, আমরা কোনো কপিরাইট কন্টেন্ট পোস্ট করতে পারবো না, এবং আমাদের পোস্টগুলি স্ট্যান্ডার্ড হতে হবে। যেমন আপনি এক লাইনের একটা পোস্ট করে দিলেন, আপনি একটা টাইটেল দিলেন, টাইটেল তো অবশ্যই এক লাইনের হয়, আপনি পোস্টের ভিতরেও এক লাইনের একটা পোস্ট লিখে আপনি এটা পাবলিশ করে দিলেন, তাহলে কি আপনার মনে হয় এটা কোনো স্ট্যান্ডার্ড পোস্ট? না ভাইয়া। না ভাই। অবশ্যই ওই পোস্টটা স্ট্যান্ডার্ড না। এখন স্ট্যান্ডার্ডের ভিতরে দেখা যাচ্ছে আপনি 500 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখলেন, কিন্তু ওই আর্টিকেলের ভিতরে 500 ওয়ার্ডের ভিতরে 500 ওয়ার্ডই এরকমভাবে দেওয়া আছে, এরকমভাবে পুরো 500 ওয়ার্ড দেওয়া আছে, কোনো প্যারা অনুযায়ী সাজানো নেই, তাহলে দেখা যাবে সেটাতেও আপনার কিছুটা ঘাটতি রয়ে যাবে। তাহলে অবশ্যই আমাদের কাজগুলি করার আগে আমাদের প্রত্যেকটা বিষয় মাথায় রাখতে হবে। 1 সেকেন্ড। ওকে, যেটা বলছিলাম যে আমাদের অবশ্যই কোন বিষয়গুলি মাথায় রাখতে হবে, যেমন আমাদের পেজটা বা আমাদের পোস্টটা সাজানোর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের ওই পোস্টটাকে সাজানোর জন্য আমাদের ডানে বামে কলাম রাখতে হবে, আমাদের প্যারা অনুযায়ী সাজাতে হবে, দেন আমাদের ওই পোস্টের সাথে মিলে এমন কোনো ইমেজ ইউজ করতে হবে, দেন আমাদের যে ইমেজগুলি আছে সেগুলির ক্যাপশন দিতে হবে, এই বিষয়গুলিকে আমাদের একটু মাথায় রাখতে হবে। ওকে, তারপরে প্রাইভেসি অ্যান্ড পলিসি এবং অ্যাবাউট আস পেজটা সম্পর্কে আমরা যেটা বলেছিলাম যে আমরা দুটো পেজ ক্রিয়েট করব, একটা হলো অ্যাবাউট আস, এবং ওই অ্যাবাউট আস পেজের ভিতরে আমাদের যে কোম্পানি আছে বা আমাদের যে ওয়েবসাইটটা আছে অথবা আমাদের যে ব্লগ সাইটটা আছে এটার যে মূল মোটোটা সেটা নিয়ে আলোচনা করব, যে আপনি ওয়েবসাইটটা কেন খুলেছেন এবং এই ওয়েবসাইটে দিয়ে মানুষের কি সুবিধা হবে। ঠিক আছে, মানে আপনি এই ওয়েবসাইটটা কেন খুলেছেন এবং আপনি কে, অ্যাকচুয়ালি আপনার এই ওয়েবসাইটের ওনার কে এবং সে কি করতে চাচ্ছে, তার মোটোটা কি, সেগুলি কি করবেন আপনার অ্যাবাউট আস পেজের ভিতরে বর্ণনা দেবেন। সেই বর্ণনাটা আপনার 150 ওয়ার্ড 300 ওয়ার্ড হলেও কোনো সমস্যা নেই। এটা বর্ণনা মানে এমন না যে পুরো রচনা লিখতে হবে, এমন না, ওটা 150 ওয়ার্ডেরও হতে পারে, 100 ওয়ার্ডের হতে পারে, সেটাতে কোনো সমস্যা নেই, বাট পেজটা মাস্ট বি থাকতে হবে, এবং ওই পেজে একটা ইমেজ থাকাটা ম্যান্ডেটরি না, বাট থাকলে ভালো। একটা ইমেজ, যেমন আপনার ইমেজ অথবা আপনার কোম্পানির লোগো অথবা আপনার কোম্পানির কোনো একটা মিট আপের ছবি বা এরকম কোনো একটা কিছু থাকলে মনে হয় যে না এই কোম্পানিটা আসলে এটার ভ্যালিডিটি আছে বা এটা থাকবে, এটা একটা রিয়েল একটা কোম্পানি বা এটার আসলে বাস্তবে এটার একটা অ্যাক্টিভিটি আছে তাদের। ঠিক আছে, তাহলে কি হয়, অ্যাডসেন্স অ্যাপ্রুভালটা খুব দ্রুত পাওয়া যায়। এগুলি হলো যে কিছু নিনজা টেকনিক আর কি, যে আপনাদের অ্যাডসেন্স অ্যাপ্রুভাল যারা পাচ্ছেন না তাদের জন্য, বাট নর্মালি যারা ভালো কন্টেন্ট নিয়ে কাজ করবেন, আপনারা নিজেদের কন্টেন্ট নিয়ে কাজ করবেন এবং কমন বিষয়গুলি যেমন অ্যাবাউট আস পেজটা ক্রিয়েট করেছেন এবং ওইখানে কিছু কন্টেন্ট দিয়েছেন, এগুলি করবেন, তারা ইজিলি অ্যাডসেন্স পেয়ে যাবেন। বাট যারা এই কাজগুলি করার পরেও পাচ্ছেন না অ্যাডসেন্স, তার জন্য কি করবেন, তারা ওইখানে একটা ইমেজ অ্যাড করবেন, নিজেদের কোনো ছবি অ্যাড করবেন, এবং সম্ভব হলে ওই পেজটার কোনো একটা লেখা অথবা ব্যানার নিয়ে দাঁড়িয়ে একটা ছবি তুলবেন, তাহলে দেখা যাবে ওটাতে স্থায়িত্বটা বেড়ে যাবে, এবং এইগুলি খুব কার্যকরী কিছু বিষয়। কিন্তু তার আগে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলি অথেন্টিক কিনা। আপনি ওয়েবসাইটে কপিরাইট কন্টেন্ট পোস্ট করতেছেন, আরেকজনের জায়গা থেকে চুরি করে কন্টেন্ট পোস্ট করতেছেন, কিন্তু অ্যাবাউট আস সেকশনে অনেক বড় একটা ব্যানার নিয়ে দাঁড়িয়ে আপনারা ছবি তুলেছেন, লাভ নেই, অ্যাডসেন্স পাওয়া যাবে না। আপনার প্রথমে খেয়াল রাখতে হবে আপনার কন্টেন্টটা, যেখানে অ্যাডগুলি প্রদর্শন হবে ওই কন্টেন্টগুলি অথেন্টিক আছে কিনা এবং গুগলের টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে চলছে কিনা। ওকে, তারপরে প্রাইভেসি অ্যান্ড পলিসির ভিতরে আপনি আলোচনা করবেন আপনার ওয়েবসাইট অন্যদের কি কি ইনফরমেশান নিচ্ছে, আপনার ভিজিটরের কি কি ইনফরমেশান আপনি নিচ্ছেন এবং তার কুকি ইউজ করছেন কিনা, ক্যাশ নিচ্ছেন কিনা, এবং ক্যাশগুলি নিয়ে আপনি কোথায় ব্যবহার করছেন অথবা ক্যাশগুলি কেন নিচ্ছেন, এগুলি নিয়ে আপনার আলোচনা করবেন। এখন দেখা যাবে প্রাইভেসি অ্যান্ড পলিসি পেজটা জেনারেট করতে আমাদের অনেক প্রবলেম হয়ে যায়। আপনারা প্রাইভেসি অ্যান্ড পলিসি এটার জন্য প্রাইভেসি অ্যান্ড পলিসি জেনারেটরে যেতে পারেন, এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনারা এগুলোতে গিয়ে জাস্ট কি করবেন, আপনাদের ওইখান থেকে একটা ডেমো নেবেন। ওকে, আরও অনেক ওয়েবসাইট আছে। ওকে, এখানে আপনার অ্যাপের নামটা দিবেন, আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, আপনার বাকি ইনফরমেশনগুলো দেবেন, যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি যে ফ্রি টু, দেখি কাজ করে কিনা।
ওকে, এখানে কিছুই দিচ্ছে না, দেন এখানে ফ্রি দিয়ে দিচ্ছি। এটা হলো ওকে, এখানে অ্যাপসেটটা এসেছে, তো আমরা এটাকে আপাতত অ্যান্ড্রয়েড দিই। আমরা আমাদের একটা ওয়েবসাইটটা জানবো আমরা, তো ইন্ডিভিজুয়াল কোম্পানি, আমরা এটা কোম্পানি দিয়ে দিলাম। কোম্পানির নাম দিয়ে দিচ্ছি ফ্রি টু। দেন দেখি আমাদের এটা ফ্রি কিনা। ওকে ওকে, দেখা যাচ্ছে আমাদের প্রাইভেসি এন্ড পলিসি সে কি করেছে, জেনারেট করে দিয়েছে। আমাদের প্রাইভেসি পলিসি পেজ সে জেনারেট করে দিয়েছে, এবং এই লেখাগুলি কি করতে পারি আমরা, কপি করে আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারি। এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটের সম্পর্কে কিন্তু বর্ণনা দেওয়া আছে। যেমন আপনি উপর দিকে তাকান, এই যে দেখেন ফ্রি বিল্ড ফ্রি 21, ঠিক আছে, ফ্রি অ্যাপ। তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটাও ফাঁকি দিয়ে দেওয়া থাকবে। আপনি যে ইমেল অ্যাড্রেসটা ইউজ করেছেন আপনার সাথে যোগাযোগ করার জন্য, সেই ইমেল অ্যাড্রেসটাও কি করবে, সে টেক্সটের মাঝখানে দিয়ে দিবে। এই যে দেখেন যে ডো নট হেজিটেট টু কন্ট্যাক্ট আস অ্যাট এই ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। এগুলি সব কিছু আপনার ইনফরমেশনগুলি দিয়ে দিবে। তো যাদের একটা একান্ত প্রবলেম হবে যে আপনারা পারছেন না, তারা কি করবেন, জেনারেট করে নেবেন। বা জেনারেট করাটা আমি অ্যালাউ করি না, কিন্তু অ্যালাউ না করলেও জেনারেট করাতে কোনো প্রবলেম হয় না নর্মালি, ঠিক আছে। তো তারপরেও কি করতে হবে, আমাদের এই পেজটা রাখতে হবে। আমি লিখতে পারি না বলে যে আমি ওই পেজটা রাখবো না তা না, আমাদের অবশ্যই ওই পেজটা রাখতে হবে যে আপনি ইউজারের কী কী ইনফরমেশান নিচ্ছেন, এবং আপনি তাদের যেমন প্রাইভেসি পলিসিগুলি সবগুলি একরকমই হয়ে থাকে প্রত্যেকটা কোম্পানির। নর্মালি এগুলো একরকম হয়ে থাকে, যেমন আমি আপনার কন্টেন্ট নিয়ে আমি অনৈতিক কোনো কাজ করব না, তারপর আপনার কন্টেন্ট আপনার তথ্য আমি চুরি করব না, আমাদের ওয়েবসাইটটা ভাইরাস ফ্রি, এটা থেকে কোনো তথ্য ডাউনলোড করলে আপনার কম্পিউটারে কোনো ইফেক্ট পড়বে না, মানে যত পজিটিভ যে বিষয়গুলি আছে এগুলি, এই বিষয়গুলি নর্মালি প্রাইভেসি এন্ড পলিসিতে থাকে। তো এগুলি নর্মালি প্রত্যেকটা ওয়েবসাইটের সাথে মিলে থাকে, তো এই জন্য এগুলি জেনারেট করা যায়। কিন্তু আপনি তো অ্যাবাউট আস পেজটা জেনারেট করতে পারবেন না। একটা কোম্পানির মোটোর সাথে কি আরেকটা কোম্পানির মোটো মিলে যেতে পারে? না ভাইয়া। কখনোই মিলতে পারে না, কারণ প্রত্যেকটা কোম্পানির উদ্দেশ্য বা একটা নিশটা একরকম হতে পারে, কিন্তু তার যে চিন্তা ধারণা, সে কেন ক্রিয়েট করেছে এটা, সে কিভাবে ক্রিয়েট করেছে, তার ব্যক্তিগত জীবন কেমন, এগুলি নর্মালি কারোর সাথে মিলে না, ঠিক আছে। এইগুলি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বা ইউনিক হয়ে থাকে, তো এই জন্য এগুলি জেনারেট করা যায় না, বা গেলেও এগুলি নর্মালি দেখা যায় একটা ডিফল্ট একটা কিছু জেনারেট করে দেয়, যেটা গুগল ধরে ফেলে। বাট প্রাইভেসি এন্ড পলিসি এগুলো আপনি জেনারেট করতে পারবেন। তাহলে আমরা কি জানলাম, যে অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য আমাদের অবশ্যই আমাদের ওয়েবসাইটে অথেন্টিক কন্টেন্ট, এটা মাস্ট বি থাকতে হবে, যেগুলো আমাদের লেখা কন্টেন্ট। দেন আমাদের প্রাইভেসি এন্ড পলিসি এবং অ্যাবাউট আস দুটো পেজ থাকতে হবে। দেন আমাদের ওয়েবসাইটটা ওয়েল র্যাঙ্কেড না হলেও কোনো সমস্যা নেই, এটাতে ভিজিটর কম থাকলেও কোনো সমস্যা নেই। কেউ যদি মনে করেন যে আমার ওয়েবসাইটে তো ভিজিটর নেই, একদম নতুন ওয়েবসাইট, সেটাতে আমি অ্যাডসেন্স পাবো কিনা, আপনি অবশ্যই অ্যাডসেন্স পাবেন, কোনো সমস্যা নেই। ভিজিটর বা কয়জন ভিজিটর আসলো সেটা নিয়ে অ্যাডসেন্স ডিপেন্ড করে না, অ্যাডসেন্স শুধু দেখবে আপনার ওয়েবসাইটে ভালো কন্টেন্ট আছে কিনা, তাহলেই হবে। এবার আমরা এখানে ভিজিটরও আনবো, কারণ আমরা তো ভিজিটর না এনে আসলে শুধু শুধু অ্যাড দেখিয়ে লাভ নেই, কারণ ভিজিটর এসে যদি আমার অ্যাডে ক্লিক না করে তাহলে আমার ইনকাম হবে না। তাহলে আমরা এখানে ভিজিটরও আনতে হবে, অ্যাডসেন্সও আনতে হবে, ভালো কন্টেন্টও লিখতে হবে, এবং নিয়মকানুন মেনে পোস্টগুলি করতে হবে। নর্মালি যে বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করেছি সবগুলি বিষয় আমাদের ওয়েবসাইটে উপস্থিত থাকতে হবে, তাহলেই কেবল আমরা অ্যাডসেন্স পাবো। এবং অ্যাডসেন্স পাওয়া মানে যে তা যে আমি এরপরে সব রুলস ব্রেক করতে পারবো তা না, যে আমি এখন অ্যাডসেন্স পেয়ে গেলাম এখন আমি কপিরাইট পোস্ট করা শুরু করে দেই, আমি তো অ্যাডসেন্স পেয়ে গিয়েছি, বিষয়টা এমন না। অ্যাডসেন্স আজকে দিয়ে কালকেও ডিসেবল করে দেওয়ার ক্ষমতা গুগল রাখে। আজকে অ্যাডসেন্স দিয়ে 1 মাস যাওয়ার আগেই গুগল চাইলে অ্যাডসেন্সটা ডিসেবল করে দিতে পারে, এবং এরকম অহরহ হচ্ছে। আমরা অ্যাডসেন্স নিব লাইফ টাইম বা পার্মানেন্ট কাজ করার জন্য। আমাদের ভিতরে যেমন এরকম কোনো চিন্তা ভাবনা না থাকে যে আগে অ্যাডসেন্সটা নেই তারপরে দেখা যাবে কি হয় না হয়, ঠিক আছে, এমন কোনো চিন্তা ভাবনা আমাদের রাখা যাবে না। আমরা অ্যাডসেন্স পাওয়ার আগে যেভাবে মানে সৎভাবে এবং সঠিকভাবে যেটা চিন্তা ধারণা করে আমরা বিষয়গুলিতে কাজ করব, ঠিক অ্যাডসেন্স পাওয়ার পরেও ওই বিষয় নিয়ে কাজ করবো। আর আপনাদের অ্যাডসেন্স নিয়ে কেউ কোনো টেনশন করার কিছুই দেখছে না। আমি অনেকে মেসেজ দিয়েছেন, ভাই আমি অ্যাডসেন্স পাবো তো, ভাইয়া পাবো তো, এমন কোনো বিষয় নেই। আপনি ডেফিনেটলি অ্যাডসেন্স পাবেন, যদি আপনার সব কিছু ঠিক থেকে থাকে তাহলে আপনি ডেফিনেটলি অ্যাডসেন্স পাবেন, এটাতে কোনো মানে অনিশ্চয়তার কিছু নেই। এখানে সবাই অ্যাডসেন্স পাবেন, সবার ওয়েবসাইটে অ্যাডসেন্স হবে যদি আপনি অথেন্টিক মানে পোস্ট লিখতে পারেন। ওকে, আমাদের এই বিষয়গুলি নিয়ে কারো কোনো সমস্যা আছে? ভাইয়া একবার যদি অ্যাডসেন্স চলে যায় তাহলে কি পরবর্তীতে আবার অ্যাপ্লাই করা যায়? হ্যাঁ, আবার অ্যাপ্লাই করা যায়, 7 দিনের ভিতরে আবার অ্যাপ্লাই করা যায়। গুগল এটাকে আবার রিভিউ করবে, দেন আপনার ওয়েবসাইটে আবার অ্যাডসেন্স দেওয়ার জন্য গুগল বিবেচনায় নেবে। ভাইয়া আমরা কুকি কিভাবে নিতে পারি? কুকি নিয়ে আগে কি করবেন সেটা বলেন।
নিলে কি ভালো হবে নাকি সেটা না, বুঝতেছি না। কুকি নেওয়া হয় নর্মালি একটা ওয়েবসাইটে যে সময় অ্যানালাইজ করা হয়। একটা ওয়েবসাইটের ভিজিটরদের যখন অ্যানালাইজ করা হয় যে ওই ভিজিটর কোন ক্যাটাগরিতে গেল, কোন ট্যাবে গেল, এগুলি যখন অ্যানালাইজ করা হয়, যেমন ফেসবুক পিক্সেল এর কাজ থাকতে পারে ওইখানে আপনার ওয়েবসাইট অ্যানালাইসিসের জন্য। নর্মালি ভিজিটর অ্যানালাইসিস, অ্যাড ম্যানেজমেন্ট, এগুলির জন্য নর্মালি কিছু অ্যাডভান্স কিছু বিষয় আছে। তার জন্য নর্মালি কুকিগুলি ধরা হয়। ওই ভিজিটর এখানে ওয়েবসাইটে এসে কি কি করছে, এই কুকিগুলি ধরা হয়। ঠিক আছে, তো ওইগুলি তো আচ্ছা ভাইয়া, আমাদের এখন এটা দরকার মনে নেই। হয় এটা ই কমার্সের ক্ষেত্রে লাগে নাকি? হ্যাঁ, বেশি লাগে, বাট আমাদের নর্মালি এটা প্রয়োজন নেই খুব একটা, কারণ আমরা এখন এত অ্যাডভান্স কিছুই করছি না। ঠিক আছে, সুতরাং আমাদের কুকি নেওয়ারও প্রয়োজন নেই। আমরা শুধু ক্যাশ নিব। ক্যাশ কেন নিব? ক্যাশ এবং কুকির ভিতরে আমাদের পার্থক্যটা কি সবার ক্লিয়ার? ক্যাশ এবং কুকি ওকে জি ভাই। ক্লিয়ার না? ক্যাশ হলো বিষয়টা, এটা হলো যে আমাদের ওয়েবসাইটের যে স্ট্রাকচারটা আছে সেটা কি করে ব্রাউজারে সেভ করে রাখে, মানে এটা লোড নেওয়ার সময় আমাদের ওয়েবসাইটটা খুব দ্রুত লোড নেয়। আর কুকি হলো আমার ওয়েবসাইটের অ্যাক্টিভিটিগুলি, আমি ওখানে এসে কি করছি। ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার। ওকে, আর কোনো বিষয় আছে আচ্ছা আমাদের? ভাইয়া, আমরা ভাই, আমরা যে প্রাইভেসি পলিসি গুলো যে আমরা জেনারেট করছি ওগুলো আবার কপিরাইট খাবে না তো? না, কপিরাইট খাবে না, কারণ ওগুলো নর্মালি প্রত্যেকটা ওয়েবসাইটের সেম হয়ে থাকে। বাট আপনি তো, আমি যেভাবে দিয়ে দিয়েছি আপনি ডিরেক্টলি এখানে এনে কপি করে বা পেস্ট করে ফেলবেন না। আপনি ওখানে কিছু মডিফিকেশন করবেন, ওখানে নিজের মতো করে কিছু আচ্ছা। মডিফিকেশন করবেন। আর অবশ্যই যেহেতু লেখাটা আপনি দিচ্ছেন, মানে আপনার কোম্পানির প্রাইভেসি এন্ড পলিসি যদি আপনি নিজেই না জানেন, তাহলে এটা তো খুবই হাস্যকর একটা বিষয় হবে। অবশ্যই আপনি প্রাইভেসি এন্ড পলিসি যেটাই জেনারেট করেন না কেন, ওটা আগে একবার পড়বেন নিচে। পরে দেখবেন যে না, এই বিষয়টা আমার ওয়েবসাইটের সাথে যাচ্ছে না। মনে করেন যে আপনার একটা হেলথ রিলেটেড ওয়েবসাইট, তখন আপনি মনে করেন যে ওখানে লিখে দিয়েছেন যে আমি উচ্চ সুরে গান বাজনা করি না, তাহলে এটা তো আপনার হেলথ রিলেটেড ওয়েবসাইটের সাথে মিললো না, এটা একটা এন্টারটেইনমেন্ট ওয়েবসাইটে চলে গেল। ঠিক আছে, তো এরকম ভাবে দেখতে হবে যে আসলে প্রাইভেসি এন্ড পলিসিটা আপনার ক্রাইটেরিয়ার ভিতরে আছে কিনা। আপনি এটা প্রাইভেসি এন্ড পলিসি কি করলেন, এনেই এখানে পেস্ট করে দিলেন, বিষয়টা এমন না যে মিলে যাবে আপনার ওয়েবসাইটের সাথে। কিছু বিষয় থাকতে পারে যেগুলো আপনার ওয়েবসাইটের বা কন্টেন্টের বা নিশের সাথে মিলছে না, ওইগুলোকে আপনারা রিমুভ করবেন। যদি প্রয়োজন মনে হয় যে নতুন কিছু যুক্ত করার, তাহলে নতুন কিছু যুক্ত করে দেবেন। দ্যাটস ইট। টার্মস এন্ড কন্ডিশনটা কি, এটা যদি একটু বলতেন। টার্মস এন্ড কন্ডিশন আপনার ওয়েবসাইটে কোনো সাইন আপ আছে কিনা, যে সাইন আপ থাকলে ওই সাইন আপের ভিতরে আপনি কী কী ইনফরমেশন নিচ্ছেন ইউজারের কাছ থেকে, এবং এই এই টার্মস এন্ড কন্ডিশন, ওটা প্রাইভেসি এন্ড পলিসির কথা বলছি। টার্মস এন্ড কন্ডিশন হলো যে নিয়ম কানুনগুলি, এই ওয়েবসাইটে ব্রাউজ করতে হলে আপনাকে কী কী নিয়ম কানুন মানতে হবে এবং কী কী কারণে আপনি ইউজারকে স্ট্রাইক দিতে পারেন। ঠিক আছে, টার্মস এন্ড কন্ডিশন মোট কথা নিয়ম কানুনগুলি। যেমন আপনি মনে করেন যে গুগল বা ইউটিউব ইউজ করবেন, ওই ইউটিউবের ভিতরে আপনি কী কী নিয়ম কানুন মেনে ইউটিউবটাকে চালাতে হবে। ঠিক আছে, আপনি আমার বাসায় আসবেন, কিন্তু বাসায় আসার জন্য আপনাকে, বাসায় আসার পরে কী কী নিয়ম কানুন আপনাকে মানতে হবে। ঠিক আছে, এগুলি হলো মানে এটা নর্মালি। ভিজিটরদের জন্য? হ্যাঁ, হুম। এটা ভিজিটরদের জন্য আচ্ছা। টার্মস এন্ড কন্ডিশন। ওকে। আর প্রাইভেসি এন্ড পলিসি হলো আপনি ভিজিটরদের কতটা নিরাপত্তা দিচ্ছেন এবং আপনার ওয়েবসাইটটা কী কী বিষয় নিচ্ছে বা দিচ্ছে, এবং আপনি কতটা অথেন্টিক এবং আপনি কতটা শুদ্ধ। হ্যালো ভাইয়া। জি, আচ্ছা ভাইয়া, আমি মনে করেন আপনি যে প্রিমিয়াম থিমটা দিয়েছিলেন, আমি ওইটা ইনস্টল দেওয়ার পর আমার আগের যে থিমটা ছিল ওইটা আর কি আসতেছে না, বা ওইখানে আমি যে এগুলো সাজাইছিলাম আপনার হোম অ্যাবাউট, তারপর প্রাইভেসি পলিসি, টার্মস কন্ডিশন, এগুলো কিছু পাইতেছি না ওখানে। না অবশ্যই পাবেন। আপনার যদি টার্মস এন্ড কন্ডিশন এগুলো যদি পেজ আকারে থাকে তাহলে অবশ্যই পাবেন। আপনি পেজের নেক্সট পেজে গিয়ে দেখেন, অবশ্যই থাকবে। কারণ হ্যাঁ, আমি পেজ আকারে সাজাইছিলাম ওগুলো, কিন্তু ওগুলো এখন কিছু পাইতেছি না। না, আপনি পেজেসে যান তাহলে ওখানে পাবেন। আমি বললাম তো, আপনার পেজ পোস্ট এগুলি থিমসের কারণে পরিবর্তন হয় না। আপনাদের পেজ পোস্ট মেনু এগুলো নর্মালি থিমসের কারণে পরিবর্তন হয় না, এগুলি জাস্ট কাস্টমাইজড হয়, মানে হয়তো বা হাইড হয়ে থাকে অথবা এগুলি শো হয় না। কিন্তু পোস্ট বা থিমস এগুলি হলো যে সাংঘর্ষিক কথা, পোস্টগুলি স্ট্রিং থাকে, থিম অনুযায়ী ওই পোস্টগুলি ওখানে পেস্ট হয়ে যায়, এমন কিছু, এগুলি পরিবর্তন হয় না। আচ্ছা ভাইয়া, আচ্ছা, বুঝতে পারছি। আমি একটা সাবডোমেন ক্রিয়েট করতে চাচ্ছি। এখন ডোমেনটা কি আমাকে 1 বছর পর রিনিউ করতে হবে এটা? না, সাবডোমেনটা রিনিউ করতে হবে না, আপনার মূল ডোমেনটা রিনিউ করলে অটোমেটিক সাবডোমেনগুলিও কাজ করবে। আচ্ছা, রিনিউ হলে কিন্তু আমি যে ডোমেনটা সাবডোমেন হিসেবে ক্রিয়েট করব, এটা কি অন্য কেউ ন্যামসিস বা যে কোনো ডোমেন হোস্টিং থেকে পারচেজ করতে না, পারবে? সাবডোমেন কখনো পারচেজ করা যায় না, পারচেজ করা যায় মেইন ডোমেন। সাবডোমেনগুলি মেইন ডোমেনের আন্ডারে ক্রিয়েট করা হয়। আচ্ছা, না আমি বলতেছি আমি একটা ডোমেন সাবডোমেন ক্রিয়েট করলাম, কিন্তু দেখা যাচ্ছে সেটা যদি আমি ন্যামসিপসে বা কোথাও সার্চ করি, সে অনেকগুলা ডোমেন দেখলাম যে প্রিমিয়াম দেখাচ্ছে না, $2000-3000। কখনোই আপনি সাবডোমেন পাবেন না। যেমন russell.com, এখানে sub.russell.com এরকম কোনো ডোমেন নরমালি কিনতে পাওয়া যায় না।
কারণ ডাবল আচ্ছা এক্সটেনশনের ও ডোমেন কিনতে পাওয়া যায় না। ডাবল এক্সটেনশনের ডোমেন কোনগুলি, যেমন বাংলাদেশ.com.vd, এখানে কিন্তু ডাবল এক্সটেনশন, কারণ ওখানে .comও আছে .vdও আছে। এগুলিও নির্দিষ্ট অর্গানাইজেশন প্রোভাইড করে থাকে। যেমন .com ডোমেনটা বিটিআরসি কিনে দেন কি করে ওটার সাথে .vdটা অ্যাড করে আপনাকে ওই ডোমেনটা প্রোভাইড করে। ঠিক আছে, তো নর্মালি ডাবল এক্সটেনশনের ডোমেন হয় না। আর যদি এখানে মনে করেন যে আপনার russell.com একটা ডোমেন, তো এখানে কিন্তু .com একটা এক্সটেনশন অলরেডি বসে গিয়েছে। কারণ আপনি যদি sub.russell.com এটা লাগান তাহলে এখানে এক্সটেনশন দুইটা হয়ে যাচ্ছে, মানে .russell একটা এক্সটেনশন হয়ে যাচ্ছে। সুতরাং .russell প্রোভাইড করে এমন কোনো কোম্পানি নেই, ওটা আপনার ওয়েবসাইটের নাম। ঠিক আছে, ধন্যবাদ ভাই। সাবডোমেন নরমালি কিনা যায় না, সাবডোমেনগুলি মেইন ডোমেনের আন্ডারে ক্রিয়েট করা হয়ে থাকে। আচ্ছা, সাবডোমেন ক্রিয়েট করলেই তো সামনে সাব অপশন চলে আসবে। হ্যাঁ অবশ্যই চলে আসবে, আর এটা আপনি ওই আমরা যেভাবে cPanel দিয়ে ক্রিয়েট করেছি ওইভাবে ক্রিয়েট করতে হবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। একটু আগে যে বললেন .com.bd, এটাতে কি কোনো এক্সট্রা বেনিফিট আছে যদি এই ধরনের এক্সটেনশন কেনা হয়? বেনিফিট বা নেই, এটা জাস্ট আপনার কান্ট্রিটাকে এলোকেট করে, বা আপনি ওকে, ওই ডোমেনটা এটাতে খালি পাচ্ছেন না, আপনি এই ডোমেনটা নিয়ে নিলেন এমন কিছু। ও বুঝতে যেমন পারছি, আপনি এটা মনে তো করেন এমন না যে বিডি ছাড়া অন্য কোথাও সার্চ করা যাবে না, এরকম তো না। না এরকম না, এটা যে কোনো দেশ থেকে অ্যাক্সেস নিতে পারবে। হুম হুম হুম। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, ব্লগ পোস্ট বা এসইও করা যায়? হ্যাঁ ডেফিনেটলি ব্লগ পোস্ট তো অবশ্যই এসইও করা যাবে। আমরা আগামীকালকে এসইওর বিষয়গুলো দেখে নেব। আমাদের দেখানো হবে। যে আগামীকালকে আমরা এই অন পেজ এসইওর বিষয়গুলো দেখে নেব। ঠিক আছে। অলরাইট, আর কারো কোনো ভাইয়া বিষয় আমরা তো আছে? নিউজগুলো গ্লোবালি পাবলিশ করি, মানে সব দেশের জন্য। তো ওইখানে কি আমাদের এই মানে বাংলাদেশিদের নামগুলো ভিজিটরদের উপর কোনো প্রভাব পড়বে? না, কোনো প্রভাব পড়বে না, কারণ আমরা কন্টেন্টগুলো ইংরেজিতে লিখছি, তারা বুঝতে প্রবলেম হবে না। বাট আপনি যদি এমন কোনো কন্টেন্ট লেখেন যেগুলি বাংলাদেশের মানুষদেরকে ইন্ডিকেট করে লিখতেছেন কিন্তু ইন্টারন্যাশনালি পাবলিশ করতেছেন, তাহলে ওটাতে ইন্টারন্যাশনালি ওরা ইন্টারেস্ট ফিল নাও করতে পারে। যেমন আপনি মনে করেন যে বাংলাদেশের সিরাজউদ্দৌলাকে নিয়ে আপনি কোনো একটা পোস্ট করছেন, ঠিক আছে, তাহলে সিরাজউদ্দৌলাকে নিয়ে অন্যদের ইন্টারেস্ট নাও থাকতে পারে, সে হয়তো বা চিনেও না, ঠিক আছে, বা এটা নিয়ে তাদের আগ্রহ নেই, তারা সার্চও করে না। তাহলে দেখা যাবে এজ ইউজুয়াল বাংলাদেশিরাই আপনার পোস্টটা দেখতেছে, এতে করে অন্যদের কোনো প্রবলেম হবে না, কিন্তু তারা ওইটাতে ইন্টারেস্ট ফিল করছে না। তো আপনাকে ওয়ার্ল্ড ওয়াইড ভাবতে হলে বা ওয়ার্ল্ড ওয়াইড কন্টেন্ট লিখতে হলে ওয়ার্ল্ড ওয়াইড মানুষের ইন্টারেস্ট অনুযায়ী কন্টেন্টগুলি লিখতে হবে, বাট এতে কোনো প্রবলেম নেই। ঠিক আছে। ভাইয়া অনেক সময় দেখা যায় যে আমরা কোনো ওয়েবসাইট খুঁজে না পেলে তাদের অ্যাড্রেসটা যদি প্রপারলি না জানা থাকে তখন গুগলে সার্চ করে চলে আসে, দেখা যাচ্ছে গিয়ে mayfair.com বা কোনো একটা .com, ওগুলো গুগল ইন্ডেক্সিং। কিন্তু তো ইন্ডেক্সিং এর বিষয়গুলো হ্যাঁ আমরা আগামীকালকে দেখে নেব। এসইওর যে ক্লাস আছে ওই এসইওর ক্লাসে আমরা ইন্ডেক্সিংটাও দেখে নেব যে কিভাবে আমাদের সাইটটাকে গুগলে ইন্ডেক্স করতে হবে। আচ্ছা আচ্ছা, তার মানে আমরা এখনো ইন্ডেক্স হইনি। হ্যাঁ ইন্ডেক্স হয়নি, এবং আচ্ছা আমাদের যে বিষয়গুলো আছে এগুলো হলো নতুন ওয়েবসাইটগুলি নরমালি আসবে না, কারণ ইন্ডেক্স হতে হতে আমরা অনেকগুলি সময় লাগবে। আপনার ওয়েবসাইটের রেজটা বাড়তে হবে, আপনার পেজগুলি সবগুলি গুগলে ইন্ডেক্স হতে হবে, মোট কথা পরিচিতি বাড়তে হবে। যেমন আপনার সাথে আমার প্রথম দিন দেখাতে কিন্তু আমার সাথে একটা ভাব খাতির হয়ে যাবে না। আপনার সাথে যখন আমার রেগুলার কথা হবে, যখন আপনার সাথে আমি রেগুলার লেনদেন বা আদান প্রদান তথ্য আদান প্রদান করব, তখন আপনার নামটা আমার কাছে খুব সহজে চলে আসবে। তো এরকমভাবে গুগলে আপনার ইন্ডেক্স করলেই কিন্তু আপনার ওয়েবসাইটটা গুগল মনে রাখবে না। ওয়েবসাইটে রেগুলার পোস্ট করতে হবে, এবং গুগলের সাথে যে লেনাদেনাটা, আপনার ওয়েবসাইটে গুগল থেকে ট্রাফিক আসতে হবে, অথবা গুগলে আপনার ওয়েবসাইটের র্যাঙ্ক করার জন্য যে এসইওর যে ফাংশনালিটিগুলি আছে সেগুলিকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তারপরে দেখা যাবে একটা সময় আপনার ওয়েবসাইটে এসইও না করলেও হবে। যেমন ইউটিউবে এখন মার্কেটিং করতে হয় না, ফেসবুক এখন মার্কেটিং করতে হয় না, ঠিক আছে, তাদেরটা এমনিতে ওয়েল নন হয়ে গিয়েছে। তো একটা সময় দেখা যাবে আপনার ওয়েবসাইটটাও গুগলে পপুলার হয়ে যাবে, কোনো কিছু একটা ভুলভাল কিছু লিখে সার্চ করলে আপনার ওয়েবসাইট চলে আসবে এমন কিছু। বাট এখন আপনার ওয়েবসাইটের নাম লিখে সার্চ করলে আপনি আপনার ওয়েবসাইট পাচ্ছেন না, বিষয়টা হলো এরকম। আচ্ছা অলরাইট, তো আমরা যে বিষয়গুলি জানলাম এখানে অনেকগুলি ইফেক্টিভ ইনফরমেশন ছিল, আমরা এগুলিকে নিজেদের উপর বিষয়টা আমি আবারও বলছি যে আমাদের কাজ করতে হলে আমাদের নিয়ম মেনে অথেন্টিকভাবে কাজ করতে হবে। আমি কখনো কপিরাইট বা আপনাদের অবৈধ যে বিষয়গুলি আসে সেগুলিকে অন্তত স্টুডেন্টদের ক্ষেত্রে অ্যালাউ করি না। এগুলো আপনি নিজে এক্সপেরিমেন্টের জন্য অ্যালাউ করা যায়, এক্সপেরিমেন্টের জন্য অনেক কিছুই করা যায়, অনেক অপরাধী করা যায়, কিন্তু অপরাধ কিন্তু অপরাধী, সেটা মাথায় রাখতে হবে। যেটা অপরাধ সেটার জন্য সমান শাস্তি। যে অপরাধ জেনে শুনে করে, বা এটা আপনি কাজের জন্য করছেন বা কিসের জন্য করছেন, আপনি প্র্যাকটিস পারপাসে করেন বা যাই করেন না কেন, অপরাধী। এখন আপনি অপরাধ থেকে লুকিয়ে থাকা মানে যদি আপনি ভাবেন যে এটা আসলে অপরাধ না,
মনে করেন যে রাস্তাঘাটে আমরা যেটা বলি, আমি এর আগে উদাহরণটা দিয়েছি যে বাংলাদেশে কিন্তু আইন আছে যে পাবলিক প্লেসে আপনি যদি সিগারেট খান 400 টাকা জরিমানা। এটা কিন্তু বাংলাদেশের একদম খুন করলে যেমন ফাঁসি হবে, এই আইনটা যেভাবে আছে ওই রাস্তাঘাটে পাবলিক প্লেসে সিগারেট খেলে 400 টাকা জরিমানা ঠিক সেম ভাবে আছে। কিন্তু একটা আইন কি হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে, আরেকটা আইন কি হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে না। ঠিক আছে, এখন ওই আইনটা অ্যাপ্লাই হচ্ছে না মানে এই না যে আপনি এটা অপরাধ না। রাস্তাঘাটে কেউ সিগারেট পাবলিক প্লেসে খাচ্ছে তার মানে কিন্তু এই না যে এটা কোনো অপরাধ না, শুধু খুন করাটাই অপরাধ। কিন্তু বিষয়টা কিন্তু আমাদের কাছে এমনই হয়ে গিয়েছে, কারণ এটা অ্যাপ্লাই হচ্ছে না। কিন্তু যখন হঠাৎ করে একদিন যদি সরকার উদ্যোগ নেয় যে আজকে রাস্তায় যাদের পাবে তাদের সবাইকে 400 টাকা করে জরিমানা করবে, আমাদের কিছু করার থাকবে? না না। ভাইয়া। আমাদের কিছুই করার থাকবে না, কারণ এখানে আইন আছে। তো এখন আপনি যখন আপনার ওয়েবসাইটগুলিতে কপিরাইট কন্টেন্ট পোস্ট করা শুরু করে দেবেন, আপনি হয়তো বা প্রথম কয়েকদিন পার পেয়ে যেতে পারেন। আপনি ভাববেন হয়তো বা একটা সময় ভাববেন আপনার এটা অপরাধ না, কিন্তু যখন হঠাৎ করে স্ট্রাইক দিবে, যখন একসাথে সবগুলিকে ডাউন করে দেওয়া শুরু করবে এবং একসাথে সবগুলিকে ডাউন না করো, একটা ওয়েবসাইট ডাউন করবে এবং ওইটা যদি আনফরচুনেটলি আপনারটাই হয়ে যায়, তখন আপনার কি হবে? ঠিক আছে, তো এই জন্যই বলছি আমরা অপরাধ যেগুলি থেকে পার পেয়ে যাচ্ছে আমরা কখনো ধরে নিব না যে এটা আসলে অপরাধ না। হয়তোবা অপরাধ, কিন্তু আমি এটা থেকে পার পেয়ে যাচ্ছি, অথবা এটার জন্য রুলসটা একটু একটু মানে মেনে নেওয়ার মতো আর কি, যেটা আসলে তারা ছেড়ে দিচ্ছে এমন কিছু, কিন্তু যে কোনো সময় তারা স্ট্রং হয়ে যেতে পারে। বিষয়গুলিকে আমরা ওইভাবে নিতে হবে। আশা করি সবাই বিষয়গুলি ধরতে পেরেছেন।